ঠাকুরগাঁওয়ে একটা নদী, একটা বন, আর তাদের ভাগ্য জড়িয়ে আছে একটা নতুন শিল্পের উত্থানের সাথে। এটা আসলে একটা ব্যালেন্সের গল্প। একদিকে প্রকৃতি, অন্যদিকে মানুষের অগ্রগতি। চলুন এই গল্পটার গভীরে যাই। এই কথাটাতে কিন্তু পুরো গল্পের সারমর্ম লুকিয়ে আছে। টাঙ্গুন নদী, এটা শুধু একটা জলের ধারা না, এটা ঠাকুরগাঁওয়ের লাইফলাইন, তার ধমনী। ভাবুন তো, এই নদীর স্রোতটাই তো এখানকার মানুষের জীবন, তাদের চাষবাস, তাদের সংস্কৃতিকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। তো কি দিয়ে তৈরি এই অঞ্চলের হৃদস্পন্দনটা? চলুন এর যে একটা অসাধারণ ইকোসিস্টেম আছে সেটার ভেতরে একটু ঢু মারা যাক। একবার ভাবুন তো, শান্ত জলের ছোট ছোট হ্রদের মতো জলাশয় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোই হলো বিল। আর এগুলো কিন্তু শুধু পানি জমানোর জায়গা না, এগুলো এক একটা আস্ত জীবন্ত পৃথিবী। বিদেশ থেকে পাখিরা এসে এখানে আশ্রয় নেয়, মাছেরা ডিম পাড়ে, এমনকি মাটির নিচের পানির স্তরটাও কিন্তু এই বিলগুলোর জন্যই ঠিকঠাক থাকে। মানে এই তিনটে জিনিসকে আপনি একটা চেইনের তিনটা রিংয়ের মতো ভাবতে পারেন। নদী, বিল আর শালবন, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। যে কোনো একটা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে পুরো প্রাকৃতিক ব্যালেন্সটাই কিন্তু ভেঙে পড়তে পারে। কিন্তু এই শান্ত প্রকৃতির মাঝে হুট করে একদিন চলে এলো এক বিশাল শিল্প, চিনির শিল্প। হ্যাঁ, এটা ঠিক যে অনেক উন্নতি হয়েছে, সমৃদ্ধি এসেছে, কিন্তু সেই সমৃদ্ধির জন্য প্রকৃতিকে যে কি চড়া দাম দিতে হয়েছে। ৯০,০০০ মেট্রিক টন, ভাবা যায়, মাত্র একটা সিজনে। এই বিপুল পরিমাণ আগ ভাঙানোর জন্য যে কত জল, কত সম্পদ লাগত, আর তার বদলে যে কি পরিমাণ বর্জ্য তৈরি হতো, তা পুরো এলাকার পরিবেশের ওপর একটা প্রচণ্ড চাপ তৈরি করেছিল। আর এখানেই আমরা শিল্পায়নের সেই পুরনো কিন্তু চিরন্তন সমস্যাটা দেখতে পাই। একদিকে যেমন মানুষের কাজের সুযোগ হচ্ছে, টাকা পয়সা আসছে, ঠিক তার উল্টো দিকে নদীর পানিতে মিশছে বিষাক্ত বর্জ্য, যা মাছসহ সব জলজ প্রাণীকে মেরে ফেলছে, আর বাতাসে ছড়াচ্ছে বিশ্রী দুর্গন্ধ। আর এই দূষণের সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ। একবার চিন্তা করুন, চিনিকলের আশেপাশে প্রায় ৯০% মানুষই কোনো না কোনো অসুখে ভুগছিলেন। দূষিত পানি হয়ে গিয়েছিল তাদের প্রতিদিনের সঙ্গী, আর তার ফল চুলকানি, ডায়রিয়ার মতো সব রোগ। কিন্তু চিনির এই তেতো গল্পের মধ্যেই ঠাকুরগাঁওয়েই জন্ম নিচ্ছিল একেবারে অন্য রকম একটা বিপ্লবের গল্প। এটা হলো মোজারেলা চিজের বিপ্লব, আর এই গল্পটা হলো নতুন উদ্ভাবন আর নারী শক্তির গল্প। কিভাবে একটা ছোট্ট চিন্তা থেকে এত বড় একটা শিল্প গড়ে ওঠে দেখুন। সেই ৮০ দশকে দুগ্ধ খামারিদের সাহায্য করার একটা উদ্যোগ থেকে এর শুরু, আর আজ ঠাকুরগাঁও বাংলাদেশের চিজের রাজধানী। ডেনমার্কের সহায়তায় যখন সঠিক ফর্মুলাটা পাওয়া গেল, তারপর থেকে এই শিল্পকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আর আজকের ছবিটা তো আরও অবাক করার মতো। ৩৮টা কারখানা, মাসে উৎপাদন হচ্ছে ৯৬ টন, যার বাজার দর প্রায় ৬০ কোটি টাকা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমাদের দেশের মোট মোজারেলা উৎপাদনের প্রায় ৭০% আসছে শুধু এই একটা জেলা থেকে। এটাকে একটা সাইলেন্ট ইকোনমিক রেভলিউশন ছাড়া আর কি বলা যায়? এই যে এত বড় একটা বিপ্লব, এর পেছনে কিন্তু আছেন কয়েকজন অসাধারণ নারী। নাগিনা নাজনীন, মাসুমা খানম, রাশিদা খানম, তাদের প্রত্যেকের গল্পই এই অঞ্চলের সামাজিক আর অর্থনৈতিক বদলের এক একটা জলযন্ত্র উদাহরণ। এরা শুধু ব্যবসা করেননি, এরা পুরো সমাজটাকে বদলে দেওয়ার পথ দেখিয়েছেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই নতুন শিল্পটা কিন্তু পরিবেশের জন্যও অনেক ভালো। মানে পনির বানানোর পর যে পানিটা থেকে যায়, সেটাকে এখন আর ফেলে দেওয়া হয় না। ওটা দিয়েই বানানো হচ্ছে ঘি, বাটারমিল্কের মতো আরও দামি সব জিনিস। মানে যাকে বলে ওয়েস্ট টু ওয়েলথ মডেল। কিন্তু এই যে এত সাফল্যের গল্প, এর আড়ালেও একটা বড় চিন্তা রয়ে গেছে। ঠাকুরগাঁওয়ের যে প্রাকৃতিক ভিত্তি, সেই নদী, বন, বিল, সেগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। প্রথম বিপদটা হলো পলি। বছরের পর বছর ধরে পলি জমতে জমতে নদীর তলাটা একদম ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? বর্ষাকালে বন্যা আর শুকনো মৌসুমে খরা। নদীটা যেন ধীরে ধীরে মরে যাচ্ছে, ওর দম বন্ধ হয়ে আসছে। তার ওপর আবার চলছে নিয়ম না মেনে বালি তোলার কারবার। নদীর বুক থেকে দিনরাত বালি তুলে নেওয়ায় পাড়গুলো ভেঙে পড়ছে। এতে শুধু চাষের জমি নষ্ট হচ্ছে না, ব্রিজ, কালভার্টের মতো জরুরি স্থাপনাগুলো বিপদে পড়ছে। নদীর মতো খারাপ অবস্থা এখানকার বনেরও। একসময় যে বিশাল শালবন পুরো এলাকাটাকে সবুজ করে রেখেছিল, সেটা এখন চাষের জমি আর ঘরবাড়ির চাপে টুকরো টুকরো হয়ে গেছে। এটাকে এখন আর বন বলা যায় না, বড়জোর বনের কঙ্কাল বলা চলে। আর শেষ যে বিপদটার কথা বলবো, সেটা একটা নীরব ঘাতকের মতো। এখানকার আসল সম্পদ মানে শাল গাছ, সেগুলো কেটে ফেলে লাগানো হচ্ছে বিদেশি গাছ, যেমন অ্যাকাশিয়া, ইউক্যালিপটাস।
হ্যাঁ, এগুলো হয়তো তাড়াতাড়ি বড় হয়, টাকাও আসে, কিন্তু এর ফলে পুরো এলাকার যে নিজস্ব ইকোসিস্টেম সেটা কিন্তু ভেতর থেকে পুরোপুরি বদলে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এখন উপায় কি? সামনে কি হবে? চলুন এবার দেখি একটা টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য কি কি প্ল্যান করা হচ্ছে। একটা বেশ ভালো সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন নদী ড্রেজিং করা হবে, একটা আধুনিক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানানো হবে, আর সেখানে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্লটও রাখা হবে। এর পেছনের আইডিয়াটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। পরিবেশকে একটা বোঝা না ভেবে এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখা। কারণ একটা সুস্থ পরিবেশ ছাড়া কিন্তু লম্বা সময়ের জন্য অর্থনীতিও সুস্থ থাকতে পারে না। আর এই যে নতুন বেসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কথা বলা হচ্ছে, এটা চালু হলে প্রায় 25,000 নতুন চাকরির সুযোগ তৈরি হবে। মানে কম করে হলেও 25,000টা পরিবারের মুখে হাসি ফুটবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা আসবে। এই কথাটা আবারও আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশ বাঁচানো মানে শুধু কয়েকটা গাছ লাগানো বা নদী পরিষ্কার করা না, এর সাথে জড়িয়ে আছে একটা গোটা অঞ্চলের মানুষের সম্মান, তাদের ইতিহাস, তাদের অর্থনৈতিক স্বাধীনতা। সোজা কথায় টাঙ্গন নদীকে বাঁচানো মানে আসলে ঠাকুরগাঁওয়ের আত্মাকেই বাঁচানো। শেষ পর্যন্ত লক্ষ্য একটাই, প্রকৃতিকে শুধু শোষণের চোখে না দেখে এর সাথে মিলেমিশে থাকার একটা মডেল তৈরি করা। এমন একটা সিস্টেম বানানো যেখানে শিল্প আর প্রকৃতি একে অপরের শত্রু হবে না, বরং বন্ধু হয়ে কাজ করবে। তো ঠাকুরগাঁও এখন একটা ক্রসরোডে দাঁড়িয়ে। এখানকার মানুষ আর যারা সিদ্ধান্ত নেন তাদের হাতেই এর ভবিষ্যৎ। এটা কি সেই পুরনো শোষণের গল্পই হয়ে থাকবে, নাকি শিল্প, সমাজ আর পরিবেশকে মিলিয়ে একটা নতুন মডেল তৈরি করবে, যা সবার জন্য অনুকরণীয় হতে পারে? এই প্রশ্নের উত্তরটা সময় বলে দেবে।